আমার নাম রফিকুল ইসলাম রাসেল। আমি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। আমি 31 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলাম। আচ্ছা, সামনে থেকে যে আগামীতে যে জাতীয় নির্বাচন, সেই জাতীয় নির্বাচনকে অনেকেই অনেক কিছু বলছে বা অনেকগুলো রাজনৈতিক দল হচ্ছে অনেক দ্বিমত পোষণ করছেন বা তারা বলছেন যে পিআর পদ্ধতির কোনো নির্বাচন চায় বা চায় না। তো সেই ক্ষেত্রে আপনি কি করতে চান? দেখেন, এদেশে হচ্ছে দীর্ঘ 16 বছর নির্বাচন হয়নি। এটা দেশবাসী একটা নির্বাচনের মুখে, নির্বাচন কেন্দ্রিক দেশবাসী তাকিয়ে রয়েছে। আমাদের সকলেরই প্রত্যাশা একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন যাতে দেশের মাটিতে হয়। আর পিআর পদ্ধতির কথা যে বলবো, পিআর পদ্ধতি হচ্ছে আমরা একটি স্বৈরাচার মুক্ত করেছি 5ই আগস্টের পর, আপনারা দেখেছেন। কিন্তু পিআর পদ্ধতি যেটা হচ্ছে, পিআর পদ্ধতি হচ্ছে যে এলাকার জনপ্রতিনিধি নির্বাচিত হবে সেই এলাকার জনগণ কিন্তু তাকে ভোট দিতে পারবে না। এটা একটা বড় অন্তরায়। কিন্তু দেখেন, একটা বিষয় আমি আপনাদের সম্মুখে বলতে চাই। একটি গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোটা কিন্তু গণতান্ত্রিকভাবে হবে। এটা স্বচ্ছতা থাকবে, জবাবদিহিতা থাকবে, জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার থাকবে। তাই এখানে যে বিষয়টি একটি রাজনৈতিক দল টেনে আনছে বারবার, যে পিআর পদ্ধতি হচ্ছে একটি নির্বাচন হবে, সে নির্বাচনের পার্সেন্টেজ অনুযায়ী সে নির্বাচনে জনপ্রতিনিধিত্ব নিয়োগ করা হবে। এখন পার্সেন্টেজ অনুযায়ী যদি জনপ্রতিনিধি নিয়োগ করা হয় আমার নির্বাচনী এলাকা, এখানে আমাদের স্থানীয় গণমানুষ, আমাদের নির্বাচনী এলাকায় স্থানীয় সংখ্যাটা বেশি, স্থানীয় জনগণ এখানে বসবাস করে বেশি। এখানে জনগণের প্রত্যাশা হচ্ছে যে স্থানীয় একটা জনপ্রতিনিধি হলে তাদের দুঃখ দুর্দশা, যে কোনো বিপদ আপদে, যে কোনো দুর্যোগে তারা জনপ্রতিনিধির কাছে যেতে পারবে, জনপ্রতিনিধির কাছে তাদের দুঃখ দুর্দশার কথাটা বলবে এবং সম্ভব হলে জনপ্রতিনিধি তার সমাধান করবে। এখন আমার নির্বাচনী এলাকার জনগণ যদি অন্য কোনো এলাকার জনপ্রতিনিধির দ্বারা যদি শাসিত হয় কিংবা পরিচালিত হয়, তাহলে কিন্তু এলাকার উন্নয়ন বাধাগ্রস্ত হবে এবং সেই সাথে এলাকার উন্নয়ন যদি বাধাগ্রস্ত হয়, সেই সাথে দেশের উন্নয়নও মনে করি আমরা বাধাগ্রস্ত হবে। তাই আমি মনে করি যে পিআর পদ্ধতিটা অন্যান্য দেশেও হয়েছে। আপনারা দেখেছেন নেপালে পিআর পদ্ধতির নির্বাচন হয়েছে, নেপালের কি অবস্থা হয়েছে। একটা দল নিয়ন্ত্রণ করবে। এখন একটা দলের ভিতর অনেকে স্বেচ্ছাচারিতাও থাকতে পারে, যে আমি ইচ্ছা করে ওদের একটা লোককে ওইখানকার জনপ্রতিনিধি করে দিলাম, সেটা কিন্তু জনগণের কল্যাণ কখনো বয়ে আনবে না। আর যেখানে জনগণের কল্যাণ নাই, সেখানে রাজনীতিটা কি উদ্দেশ্য হতে পারে সেটা আপনারা ভালো করেই জানেন। প্রধান উপদেষ্টা নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছেন, তো ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আমরা জানি যে আপনিও নির্বাচনে অংশগ্রহণ করবেন আসলে। তো আপনার নির্বাচনী এলাকা থেকে আপনি আপনার এলাকার যে ভোটাররা রয়েছে বা জনগণ রয়েছে তাদের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন? বিষয়টি হচ্ছে যে আমি একটু আগেও বলেছি আমার পরিচয়, যে আমি 2015 থেকে 2020 পর্যন্ত কাউন্সিলর ছিলাম। তখনকার প্রেক্ষাপটটি ছিল বৈরী পরিবেশ। আপনারা জানেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। সে সময় আমি লোকাল এই এলাকার ছেলে, সেজন্য কিন্তু সারা এলাকার জনমানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিল। ইভেন কি ওই নির্বাচনে যে প্রতিকূল অবস্থা ছিল, আমাদেরকে কেন্দ্র পাহারা দিয়ে নির্বাচন করতে হয়েছিল। যেহেতু একটি ক্ষুদ্র পরিসরের নির্বাচন ছিল, তাই এলাকার জনগণ কেন্দ্র পাহারা দিয়ে আমাকে নির্বাচিত করেছিল। সেই সময় আমার মেয়র প্রার্থী যে মির্জা আব্বাস, তাকেও আমার ওয়ার্ড থেকে বিপুল ভোটে জনগণ নির্বাচিত করেছিল। তাই জনগণের প্রত্যাশা হচ্ছে, যেহেতু আমি দুঃসময় কাউন্সিলর ছিলাম, তা জনগণ আমার কাউন্সিলরের সময়কাল দেখেছে, আমার রাজনীতিতে আমার জবাবদিহিতা দেখেছে, আর রাজনীতিতে আমার দূরদর্শিতা দেখেছে। তাই জনগণ আমাকে একটু ব্যাপক হারে, মানে একটু ব্যাপকভাবে রাজনীতি করার জন্য
তারা উৎসাহ এবং উদ্দীপনা দিচ্ছে যাতে আমি একটু বৃহৎ পরিসরে কাউন্সিলর থেকে জাতীয় নির্বাচনে যাতে অংশগ্রহণ করতে চাই। আমার এলাকার আমি বলতে পারি, যেহেতু আমি এই এলাকার লোকাল, আমার দাদার বংশ এই এলাকায় এবং নানার বংশ এই এলাকায়, আমি একজন ঢাকার স্থানীয় ছেলে। ঢাকার রাজনীতিতে আমাদের জাতীয়তাবাদী দলের স্থানীয় লোকের অভাব। অনেকেই ঢাকায় জন্ম হয়েছে কিন্তু দীর্ঘদিন রাজনীতি করেছে, কিন্তু আমাদের মতো যারা আমাদের পূর্বপুরুষ এই ঢাকায় আদি ঢাকাবাসী, তাই এলাকার জনগণ, এলাকার সর্বমহলের জনগণের প্রত্যাশা হচ্ছে আমি যাতে বৃহৎ পরিসরে নির্বাচিত হই এবং ধানের শীষের প্রতীকে আমি যাতে মনোনীত হই। আপনি নির্বাচিত হলে আসলে আপনার অসমাপ্ত কি কাজ আছে আপনার এই নির্বাচনী এলাকায়, যে আসলে এগুলো আপনি প্রথমে ওই বিষয়টাকে আপনি অগ্রাধিকার দিবেন? আসলে আপনারা জানেন যে আমাদের নানাবিধ সমস্যা রয়েছে। আমরা কিন্তু সমস্যার অন্তরালেও যাই না, সমস্যার সমাধানও করি না। পুরানো ঢাকায়ও অনেক সমস্যা রয়েছে, নানাবিধ সমস্যা রয়েছে। এর আগে যারা জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছে তারা শুধু ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য, তারা তাদের সম্পদ অর্জনের জন্য তারা রাজনীতি করেছে। তারা কিন্তু রাজনীতি কিন্তু গণমানুষের জন্য করেনি, জনগণের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য কিন্তু রাজনীতি করেনি। যেহেতু আমরা ছাত্র রাজনীতি থেকে বেড়ে ওঠা, আমরা ধীরে ধীরে রাজনীতিতে এসেছি এই পর্যায়ে, আমাদের প্রত্যাশা হচ্ছে যে আমি যদি নির্বাচিত হই, আমার এলাকাকে আমি একটি মডেল এলাকা হিসাবে রূপান্তরিত করব। আপনারা জানেন দীর্ঘদিন আমাদের বুড়িগঙ্গার কি বেহাল অবস্থা, করুণ অবস্থা। বুড়িগঙ্গাটা ধরেন যে অবস্থা, এটা হচ্ছে কি জাতির জন্য কিন্তু একটা দুর্বিষহ অবস্থা হচ্ছে। দূষণ, বুড়িগঙ্গার নৌকা দিয়ে যারা চলাচল করে তারা দেখেছেন যে নাকে রুমাল দিয়ে তারপরে চলাচল করতে হয়। আমরা যদি হাতির ঝিলের ন্যায় একটি প্রকল্প বাস্তবায়ন করি, এই বুড়িগঙ্গাকে আধুনিকায়ন করি, এখানে যে নদীর যে দূষিত পানি আছে, এই দূষিত পানিটা আমরা পরিষ্কার করে এখানে ড্রেজিংয়ের ব্যবস্থা করে যদি আমরা স্বচ্ছ পানির ব্যবস্থা করতে পারি, এবং দুই পাশে যদি আমরা আমাদের পুরানো ঢাকার লোকজন অনেকে হাঁটার ব্যবস্থা নাই, চলাচলের ব্যবস্থা নাই, এখানে যদি আমরা একটি পার্কের মতো কিংবা একটি চলাচলের বুড়িগঙ্গার পাশ ঘিরে যদি একটু চলাচলের ব্যবস্থা করি, তাহলে আমাদের পুরানো ঢাকার লোকজনের এন্টারটেনমেন্টের তেমন একটি ব্যবস্থা নেই। আমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হই, ইনশাল্লাহ আমি আমার যে দলের প্রধানমন্ত্রীকে সাথে নিয়ে আমি এই বুড়িগঙ্গাকে সংস্কার করার কাজ করব ইনশাল্লাহ। পাশাপাশি আপনারা জানেন যে আমাদের পুরানো ঢাকার একটি বড় সমস্যা হচ্ছে যানজট। এখানে যদি আমরা আমাদের যে পুরানো ঢাকার যে ইনের ব্যবস্থা আর আউটের ব্যবস্থা, এটা যদি আমরা একটু বর্ধিত করি, আপনারা জানেন যে পুরানো ঢাকার কেন্দ্রীয় কারাগারের এই অংশটি, এখান থেকে যদি আমরা বৃহৎ আকারে একটি রাস্তা বের করতে পারি, তাহলে আমাদের পুরানো ঢাকার যানজটের অনেকটা সমাধান হবে। আমরা ক্ষেত্র বিশেষে এখানে যদি এক পথে চলার ব্যবস্থা করতে পারি, লাইন একদিকে চলার আর আরেকদিকে বের হওয়ার, তাহলে আমাদের যানজটের সমস্যার সমাধান হবে। সেই সাথে আরেকটি কথা বলবো, পুরানো ঢাকার একটি বড় সমস্যা হচ্ছে এই পুরানো ঢাকাটি হচ্ছে ব্যবসা বান্ধব এলাকা। এখানে ব্যবসায়ীরা, সারা বাংলাদেশের ব্যবসায়ীরা এখানে আসে, তাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করে। আমার উদ্দেশ্য হচ্ছে রাজনীতি, এবং আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমরা ব্যবসায়ীদেরকে পূর্ণ নিরাপত্তা দান করব। আমি যদি নির্বাচিত হই, ইনশাআল্লাহ আমি ব্যবসায়ীদের পূর্ণ নিরাপত্তা দান করব। যদি তারা নিরাপদে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারে, তাহলে আমাদের পুরানো ঢাকার উন্নয়ন হবে। আর আরেকটি যে মূল বিষয়টি হচ্ছে যে আমাদের পুরানো ঢাকার সুয়ারেজের সমস্যা। আপনারা জানেন খুব আদিকাল থেকে এখানে সুয়ারেজের ব্যবস্থা ছিল, পাকিস্তান আমলের আগের থেকে। এখানে তখন বসবাসের সংখ্যাটা ছিল, মানুষের গণবসতিটা ছিল খুব অল্প,
অল্প পরিসরে বসবাস করতো মানুষ, কিন্তু ডে বাই ডে মানুষের জনগণ বৃদ্ধি পেয়েছে, আমাদের বসতি বৃদ্ধি পেয়েছে, আমাদের কিন্তু সুয়ারেজের যে ব্যবস্থাটি আধুনিকায়ন হয়নি। আমরা ইনশাল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হলে আমরা আধুনিক সুয়ারেজের ব্যবস্থা করব এবং ধীরে ধীরে পুরানো ঢাকায় যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাগুলো এক এক করে আইডেন্টিফাই করে এলাকার সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে, কারণ জনপ্রতিনিধি যখন হয় তখন কিন্তু সে কোনো দলের থাকে না, তখন সকল মানুষের সমস্যা নিয়ে কিন্তু তাকে কাজ করতে হয়। যদি একজন জনপ্রতিনিধি তার এলাকায় সকল মানুষকে সাথে নিয়ে যদি কাজ করে আর সকল মানুষকে যদি একসাথে মোটিভেট করে, তাহলে ইনশাল্লাহ আমি মনে করি যে সমস্যার সমাধান হবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আপনার বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আপনি বিএনপির ভূমিকা কিভাবে দেখছেন? আসলে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আপনারা জানেন যে অতীতেও আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, বর্তমানে হচ্ছে এবং ভবিষ্যতে হবে। ষড়যন্ত্র এটি একটি পুরানো জিনিস, কিন্তু বর্তমান পর্যন্ত কিন্তু এই ষড়যন্ত্র চলছে। আর রাজনৈতিক দল অবশ্যই ষড়যন্ত্র মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে, যেহেতু আমাদের দল একটি বৃহৎ দল। আমরা যখনই রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলাম আমাদের কিন্তু জবাবদিহিতা ছিল। আপনাকে আমি মানুষ হচ্ছে, আমাদের দেশের মানুষ পূর্বের ঘটনা কিন্তু ভুলে যায়। আমি আপনাদের মাধ্যমে স্মরণ করে দিতে চাই, 2001 সালে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু দেশের জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য কিন্তু তখন দেখেছি আমরা যে তখন কারেন্ট সংসদ সদস্য কিন্তু গ্রেপ্তার করিয়েছিল। তিনি তখন দলের কথা চিন্তা করেনি। আমাদের নেতা বলেছেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। দেশের কল্যাণের জন্য আমরা সর্বদা কাজ করি। আর আমাদের নেতা, ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক, আমাদের দেশনায়ক তারেক রহমান, আপনারা জানেন এই দেশে যে রাজনীতি, মিছিল মিটিংয়ের রাজনীতি, এর থেকে রাজনীতিকে তিনি আধুনিকায়ন করতে চান। মানুষের দ্বারে যাতে রাজনৈতিক নেতারা পৌঁছে যেতে পারে এবং মানুষের কল্যাণের জন্য যাতে কাজ করতে পারে, সেই জন্য তিনি 31 দফা প্রণয়ন করেছেন। আপনারা দেখেছেন রাষ্ট্র সংস্কারের কথা কিন্তু আমরাই প্রথম বলেছি, অন্য কোনো রাজনৈতিক দল কিন্তু রাষ্ট্র সংস্কারের কথা বলেনি। আমাদের এখানে একটি রাজনৈতিক দল আমাদেরকে সবসময় প্রতিপক্ষ ভাবে, তারা বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে। তারা অনেক সময় দেখেছি আওয়ামী লীগের সাথেও রাজনীতি করেছে, এখন তারা তাদের সুবিধা অনুযায়ী সময় বিভিন্ন রাজনৈতিক দলের সাথে একত্রে মিলে রাজনীতি করে। তারা কিন্তু তাদের দলের প্রয়োজনের জন্য রাজনীতি করে, তারা কখনো কিন্তু দেশের প্রয়োজনের জন্য রাজনীতি করে না। আমরা বলবো আমাদের নেতা তারেক রহমান দেশের কল্যাণের জন্য রাজনীতি করে। আমাদেরকে বিভিন্নভাবে মিথ্যা কথা পাবলিকের মাধ্যমে প্রচার করা, তারা ষড়যন্ত্র করছে। আমাদেরকে দলকে বলে নাকি চাঁদাবাজের দল। আমরা বলতে চাই যে 5ই আগস্টের পর বিএনপি কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় আসে নাই, একটি অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু বর্তমান রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত আছে। তো এই দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি থেকে শুরু করে যে কোনো বিষয় অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব কিন্তু বিএনপি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে কিন্তু সবসময় সহযোগিতা করছে, সহযোগিতার হাত কিন্তু বাড়িয়ে দিচ্ছে। কিন্তু আমাদের উপর ব্লেম দিয়ে কেউ যদি মনে করে যে রাজনৈতিক ফায়দা হাসিল করতে পারবে, সেটা কিন্তু তারা মনে করবে যে বোকার স্বর্গে বাস করছে। আমাদের সাথে জনগণ আছে, আমরা জনগণের জন্য কাজ করি। ইনশাল্লাহ আগামী নির্বাচনে জনগণ আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবে। নমিনেশনের ব্যাপারে আপনার প্রত্যাশাটা কতটুকু? আপনারা জানেন যে আমি দীর্ঘদিন ছাত্র রাজনীতি করেছি। আমি ছাত্রদল কেন্দ্রীয় সংসদে 3 বার ছিলাম, সদস্য ছিলাম, সম্পাদক ছিলাম, সহসভাপতি ছিলাম। আমি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলাম। বিএনপির যে কোনো কর্মসূচিতে আমি সর্বাগ্রে ছিলাম।
আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাজিরার দায়িত্বে পালন করেছি দীর্ঘ 4.5 বছর। আমি কখনো পিছপা হইনি। প্রশাসন কিন্তু আমাকে বলেছিল যে আপনাকে গ্রেপ্তার করা হবে, প্রয়োজনে আপনাকে গুম করা হবে, কিন্তু আমি কখনো পিছপা হইনি। আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাজিরা থেকেও কিন্তু আমি গ্রেপ্তার হয়েছিলাম, এবং আমার সাথে উত্তরের এখন বর্তমান আহ্বায়ক আমিনুল হক একসাথে আমরা গ্রেপ্তার হয়েছিলাম। যেহেতু দল করি, নিষ্ঠা এবং সততার সহিত দল করি, সেহেতু আশা করি দল ক্লিন ইমেজকে এবার মনোনীত করবে। আর আমার এলাকায় আমার একটি গুণ রয়েছে যে আমার ক্লিন ইমেজ আছে। আমার এলাকায় কিন্তু আমি আমার ব্যানারের সাথে, আমার পোস্টারের সাথে কিন্তু ক্লিন ইমেজটা লেখাতে পারি। যেহেতু আমার ক্লিন ইমেজ আছে, তাই আমি এখানে ব্যানার কিংবা পোস্টারে আমি লেখাতে পারি। তাই আমি আশা করছি যে একজন জাতীয়তাবাদী দলের স্বেচ্ছা কর্মী হিসাবে এবং দুঃসময়ে যখন আমি কাউন্সিলর ছিলাম সেই হিসাবে, এবং দলের প্রতি আমার প্রত্যেকটা কাজে আমি দায়িত্ব সহকারে দলের কার্য পরিচালনা করেছি সেই হিসাবে, এবং এলাকার সবচাইতে বড় কথা যে আমি লোকাল ছেলে, আদি ঢাকাবাসী, সেই হিসাবে আমি মনে করি যে দল আমাকে ঢাকার সাথে মনোনীত করবে ইনশাআল্লাহ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি 31 দফা ঘোষণা করেছেন। আসলে আগামীতে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে এই 31 দফার বাস্তবায়নে আসলে জনগণ কতটা উপকৃত হবে আপনি মনে করেন, বা তারেক রহমানের নেতৃত্ব, আপনি আগামীর নেতৃত্ব কিভাবে দেখছেন? আপনারা দেখেছেন যে 5ই আগস্টের পূর্বেও দেখেছেন যে তারেক রহমানের রাজনৈতিক দূরদর্শিতা অনেক প্রখর। তার ভিতর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রক্ত প্রবাহিত, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রক্ত প্রবাহিত। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সর্বমহলে কিন্তু আপসীন নেত্রী হিসাবে প্রতিষ্ঠিত। তাই তারেক রহমান কথায় এবং কাজে, অবশ্যই তার কথায় এবং কাজে মিল থাকবে। তিনি জাতির জন্য এই 31 দফা প্রণয়ন করেছেন। আপনারা দেখেছেন 31 দফায় তারেক রহমান উল্লেখ করেছেন যে একজন প্রধানমন্ত্রী যে মনোনীত হবে সে 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। আমরা নির্বাচিত হওয়ার আগেও আমরা এই 31 দফা প্রণয়ন করেছি, এবং রাষ্ট্র মেরামতের জন্য আমরাই সর্বপ্রথম রাষ্ট্রের যে সংস্কারমূলক কার্যক্রম এই 31 দফা জাতির সামনে উপস্থাপন করেছি। ইনশাল্লাহ আশা রাখি বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়, আমরা আমাদের আগামীর রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশে একটি বৈষম্যমুক্ত, শোষণমুক্ত, মানবিক রাষ্ট্র বিনির্মাণের জন্য সকলকে সাথে নিয়ে কাজ করব। ধন্যবাদ। ঠিক আছে। ঠিক আছে।